আজকে উল্টো রথ। প্রায় সপ্তাহখানেক আগে সোজা রথ হয়েছে। আমার ঘরে তখন রথটাকে সোজা দিকে রাখা হয়েছিল, দড়িটা সামনে ছিল। আজকে যেহেতু উল্টো রথ, তাই রথটাকে পেছন দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং যাবতীয় জোগাড় জান্তি আমার স্ত্রী সহধর্মিণী জুলি এবং শাশুড়ি মা দুজনেই করেছেন একসাথে। সেই অনুযায়ী গোপালের অঙ্গরাগ, ভোগরাগ সবই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আজকে বলবো উল্টো রথের কিছু কথা, উল্টো রথ এবং আমাদের সাটুই গ্রামের কিছু কথা। এর আগে সোজা রথের দিন আমি বলেছিলাম উল্টো রথ এবং সোজা রথের মাঝে যে সং বলে একটা লৌকিক অনুষ্ঠান আমাদের গ্রামে হতো, এখন সেভাবে না হলেও হয়ই না বলতে গেলে। সেই অতীত স্মৃতিচারণার কথা দু একটা আমি বলতে চাই। আমাদের গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া রয়েছে, যেটা প্রায় 3 থেকে 4 শতাব্দী প্রাচীন। সঠিক মানে সময়কাল কেউ বলতে পারেন না, লোকশ্রুতির মাধ্যমে যেটুকু চলে। এছাড়াও গোপাল মন্দির, তারপরে শ্যামরাই, আচার্যগোদা শ্যামরাই এবং জঙ্গলিগোদা শ্যামরাই, এই মন্দিরগুলো রয়েছে। আরও একটা ছিল শ্যামরাই মন্দির, সেটা এখন আর নেই। বানর্জি বাড়িতে ছিল বঙ্কেশ বন্দ্যোপাধ্যায়ের যে বংশধরেরা বা তাদের যে জ্ঞাতি ভাই, তাদের বাড়িতেই আর একটা শ্যামরাই মন্দির ছিল। সেই মন্দিরটা এখন আর নেই। তো এই মন্দিরগুলোর সঙ্গে কি বলবো, একটা যে জগন্নাথের অনুষ্ঠান বলুন বা বৈষ্ণব যে অনুষ্ঠান বলুন, রাধা কৃষ্ণ, তাদের সঙ্গে মানে সমস্ত অনুষ্ঠানগুলোই এইসব মন্দিরকে কেন্দ্র করে পরিচালিত হতো। এখন আমাদের সাটুইয়ে যে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির রয়েছে, সেই মন্দিরের রথটাই এখন হয় সব থেকে বড়। এছাড়াও বড় সাটুইয়ে কয়েক বছর ধরে হচ্ছে, সেখানেও পরিমল স্যারের ভাই খুবই মানে কাজ ভালো করেন, হাতের কাজ এত ভালো, উনি রথকে খুব সুন্দরভাবে সাজান। আমি সম্প্রতি তার তৈরি করা রথেরও ছবি পেয়েছি। এবং আমাদের যে সাটুইয়ের পূর্বতন যে কালচার, সেখানে অনেকজনকে আমি দেখতাম গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের যে নাটমণ্ডপটা ছিল, সেই নাটমণ্ডপে বসে বসে তারা দিনভর কেউ কাগজ কেটে কেটে কারুকার্য করতেন, কেউ শোলা, এইসব বিভিন্ন জিনিস দিয়ে রথটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হতো। এবং সেই রথটা ছিল অনেক বড়। এখন ততটা বড় হয় না রথ, এবং তত লোকের সমাগমও হয় না। রথের সামনে সামনে দিয়ে একটা হরিনাম সংকীর্তনের দল যেত, জগন্নাথের মুখোহেরি নাচে গোড়ারা, এইরকম করে কীর্তন করতে করতে, নাম গান করতে করতে একটা দল যেত। আর একটা দল যেত রথের সাথে সাথে দুপাশে এদিক ওদিক করে, আর একটা দল পেছনে, কোথাও রথ আটকে গেলে বা পেছন দিকটা কোনো গর্তে বা ইয়েতে পড়ে গেলে তখন সেটা তারা উদ্ধার কার্য করতো সেইভাবে। এবং সামনে একটা দল যেত উঁচু লাঠি, তারপরে তাতে বাঁধা হেসো নিয়ে, যাতে বড় বড় গাছের ডাল এসে রথের গতিপথটাকে আটকে দিতে না পারে। তো এইভাবে সেকালে রথযাত্রাগুলো হতো। আর রথযাত্রার সঙ্গে যেটা হতো, রথযাত্রা, দুটো রথযাত্রার মাঝামাঝি যেটা হতো সেটা হচ্ছে সং। সঙ্গে কি তুলে ধরা হতো সেই সময়, সং যাত্রাগুলো মূলত ছিল পৌরাণিক গল্পের আদলে, মানে পৌরাণিক গল্পকে কেন্দ্র করে সেগুলো রচিত হতো। যেমন ভীম দুর্যোধন পালা, এখানে একটা গদা যুদ্ধ হচ্ছে, মানিকদা, তুহিনদা, এদের মতো যারা সেই সময়কার সাঙাল ছিলেন তারা করতেন পালাগুলোকে খুব সুন্দরভাবে। গোটা সাটুইয়েই মানে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে বা যেখানে বেশি লোক দাঁড়িয়ে থাকতো সেই সমস্ত জায়গাতেই তারা পালাগুলো করতেন। এবং খুব মানে কি বলবো, চিত্তাকর্ষক ছিল তাদের ডায়লগ, তাদের অভিনয়। মনে হতো একদম জীবন্ত হয়ে উঠতো তাদের ইয়েতে আর কি, তাদের কৃষ্টিকলায়। তো শুধুমাত্র মানিকদা বা তুহিনদা ছিলেন না, আরও অনেকেই ছিলেন। তারা বিভিন্ন জায়গায়, সাটুইয়ের হালদার পাড়ায় করা হতো, তারপরে আমাদের ভগবান বাটি, বড় সাটুই, এইসব জায়গাগুলোতে সেই সব অনুষ্ঠান হতো। এছাড়াও ঘোষপাড়ার কিছু মানুষ ছিলেন সেই সময়, আমাদের গ্রামের শঙ্কর দাদুর নাম করা যায়, উনি একসময় শেখর গাঙ্গুলির সাথে অভিনয় করেছিলেন এবং রসিক চরিত্রে তাকেও দেখা যেত। এছাড়াও ঘোষপাড়ায় কিছু মানুষ ছিলেন, তারাও সেই পৌরাণিক, কেউ শিব থাকতেন, তারপরে শিব দুর্গা, কেউ শিব পার্বতী, তারপরে হিমালয়, এইসব আঙ্গিকে সেই সময়কার সংযাত্রাগুলো হতো। এবং সাঙালদের কিছু কথা ছিল, তারা কখনো কি বলবো,
হাস্য কৌতুকের মাধ্যমে বিভিন্ন সমাজ ব্যবস্থাকে তুলে ধরতেন, সমাজ ব্যবস্থার পচা গন্ধময় সেই রূপগুলোকে, বা তাদের প্রতিবাদ ধ্বনিও কণ্ঠিত হতো সেখানে। তো এখন সেই ভারে হয় না, তবে মানিকদাদের সময়কালের আর একজন শিল্পী আছেন, উনি অধরদাকে আমি মাঝে মধ্যে দেখি। এখান থেকে কলকাতা থেকেই দেখতে পাই, সাটুইয়ের বিভিন্ন ছেলে আছে বা সাটুইয়ের যারা আছে সংস্কৃতি প্রেমী, তারা বিভিন্ন ভিডিওগুলো করে আমাকে পাঠায়, তাতেও দেখতে পাই। যেমন আমি সাটুইয়ের আগের বছরই দেখেছিলাম অধরদাকে বোতল পুরাণ নিয়ে করতে, মানে বোতল, এটা একটা হাস্য কৌতুকও বটে এবং সমাজের একটা কি বলবো রূঢ় রূপও বলা যেতে পারে, যে বোতল এবং সেখানে মাদকদ্রব্য থাকছে, সব কিছুই থাকছে, মানে বোতল এবং জলের কি ভূমিকা, সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। এবং এই রকমভাবে নিজেরাই সাঙালরা সং লেখেন এবং পরিবেশন করেন। তো আজকে বৃহত্তর পরিসরে আমি আর বলছি না, শর্ট টাইমে ভিডিওর আকার অনেক বড় হয়ে যাবে এমপি হিসেবে। এছাড়াও আমি একটা লিখেছিলাম কালী পুজো সংখ্যায় সপ্তডিঙায়, আপনারা সম্ভবত পেয়ে যাবেন, সাটুইয়ের রথযাত্রা নিয়ে দীর্ঘ প্রবন্ধ। সেখানে সাটুইয়ের ইতিহাস থেকে মানে রথযাত্রার ইতিহাস যতটুকু পেয়েছি এবং বিজ্ঞ গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকেই আমি সেসব কথা সংগ্রহ করেছিলাম, যারা বর্ষীয়ান মানুষ তাদের কাছ থেকেই সংগ্রহ করেছিলাম। কারণ আমি তো দেখিনি সেসব ঘটনা, সবটা আমি দেখিনি। আমি 8-এর দশকের শেষ ভাগটা দেখেছি, 9-এর দশক দেখেছি, কিন্তু তার আগে অনেক পূর্ব থেকেই রথযাত্রা হয়ে আসছে। সেই ঘটনাগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছিল, এবং তাতে পুরোনো দিনের অনেক কথাই পাওয়া যাবে। তো আপনারা দেখবেন রথযাত্রার সেই প্রসঙ্গটা, যেটা সপ্তডিঙা পত্রিকায়, অনলাইন পত্রিকায় আপনারা এখন খুঁজলেও পেয়ে যাবেন। তো সেই কথা উল্লিখিত হয়েছে, এবং রথযাত্রার সেকাল একাল নিয়ে অনেক কথাই সেখানে লেখা রয়েছে। এবং মডার্ন দিনেও দেখা যাচ্ছে এই ঐতিহ্যের পরম্পরা আমরা পালন করে চলেছি, এবং আগামী দিনেও আমরা করব। আমাদের কি বলবো, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং উৎসবগুলো কিছু নয় আমাদেরকে উজ্জীবিত করা, রিজুভেনেট করা। যেমন আমি ক্লান্ত হয়ে আছি, এক পেয়ালা চা পান করে দিলাম, এটা আমাকে উত্তেজনা দিয়ে দিল, আরও কর্মোদ্যম জোগালো। সেই রকম এই উৎসবগুলোও তাই আমাদের লৌকিক জীবনে একদম মিশে গিয়েছে, আমাদের সামাজিক জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে গিয়েছে, এবং এর ধারা আবহমানকালের, এটা চলবে, এবং এটা আমাদের ঐতিহ্যের পরম্পরাকে মনে করিয়ে দিতে সাহায্য করবে, এবং আমাদের একটা কি বলবো স্বতঃস্ফূর্ত আবেগ সেটাকেও জাগিয়ে তুলবে। তো আজকে আর বিস্তারিত করছি না, এখানেই আমি উল্টো রথের প্রসঙ্গ শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।